পৃথিবীর ক্ষমতাধর মানুষেরা কি আসলে বড়দের পোশাক পরা কিছু জেদি শিশু? তাদের হাতে খেলনা পিস্তলের বদলে থাকে আসল পারমাণবিক বোতাম। আমেরিকার প্রেসিডেন্ট সাহেব খুব অস্থির। তিনি তার জেনারেলদের ডেকে পাঠিয়েছেন। তিনি চান ডিভাইসিভ অপশন বা চূড়ান্ত সমাধান। শব্দটা শুনতে কত ভারী কি, তাই না? যেন রান্নাঘরে তেলাপোকা তাড়ানোর মতো কোনো একটা স্প্রে করলেই সব ঝামেলা ইতি ঘটবে। প্রেসিডেন্ট সাহেব এর আগেও আইসিসি বা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর অতর্কিতে হামলা করতে পছন্দ করেছেন। তার ধারণা, একবার কড়া একটা ধমক দিলে বা চর কষালে সবাই শান্ত হয়ে যাবে। কিন্তু পৃথিবীটা তো আর তার লজিক মেনে চলে না। মধ্যপ্রাচ্য হলো এক গোলমেলে গোলকধাঁধা। এখানে একবার ঢুকলে বের হওয়ার পথ পাওয়া ভার। ভেনেজুয়েলার দিকে তাকালে দেখা যায় দিনের পর দিন চাপের পর চাপ দিয়েও কোনো পরিষ্কার সমাধান আসেনি। আসলে সমস্যাটা হলো, আধুনিক যুদ্ধে কোনো ক্লিন স্ট্রাইক বলে কিছু নেই। আপনি একজনের উপর হামলা করবেন, সে চুপচাপ মার খেয়ে বসে থাকবে না। এই যে ইরান, ইয়েমেন কিংবা সিরিয়া, এগুলো তো আর কোনো সিনেমার সেট নয়। এখানে প্রতিটি আঘাতের একটা পাল্টে আঘাত আছে। দিন শেষে দেখা যায় যুদ্ধের ময়দান থেকে বের হওয়ার কোনো ইজি এক্সিট বা সহজ রাস্তা নেই। আমাদের চারদিকের এই খেলাটা অনেকটা দাবার বোর্ডের মতো। কিন্তু মুশকিল হলো, দাবার বোর্ডে হারলে শুধু রাজা মন্ত্রী মরে, আর এই আসল খেলায় পুড়ে যায় সাধারণ মানুষের স্বপ্ন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জেনারেলরা এখন এক অদ্ভুত জিওপলিটিক্যাল স্ট্যান্ড অফ এর মুখোমুখি। তারা এমন একটি সামরিক অপশন খুঁজছেন যা দিয়ে এক ঝটকায় ইরান বা হুথিদের থামিয়ে দেওয়া যাবে। দ্য ক্লিন স্ট্রাইক মিথ। ওয়াশিংটনে বসে জেনারেলরা ম্যাপে পিন মারছেন। তারা ভাবছেন আইসিস বা ইরানি নিউক্লিয়ার প্ল্যান্টে একটি সার্জিক্যাল স্ট্রাইক করলেই কেল্লাফতে। কিন্তু হিস্ট্রি আমাদের কি শেখায়? আফগানিস্তান হোক কিংবা ভেনেজুয়েলা, আমেরিকা একবার যেখানে ঢুকেছে সেখান থেকে বের হতে তাদের দশক লেগে গেছে। একেই বলা হয় ফরএভার ওয়ার্স। চেইন রিয়াকশন। আপনি যদি ইয়েমেনে হামলা করেন তবে লোহিত সাগরের গ্লোবাল সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। আপনি যদি ইরানে হামলা করেন তবে তেলের দাম $200 ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ এর কোনো কন্টেন্ট ওয়ার বা ছোট পরিসরের যুদ্ধ হয় না। নো ইজি এক্সিট। ঢোকার সময় হিরোর মতো এন্ট্রি নেওয়া যায়, কিন্তু বের হওয়ার সময় কোনো গলি খুঁজে পাওয়া যায় না। বিগ পিকচারটা কি? প্রেসিডেন্ট চাইছেন একটি কুইক সলিউশন, কিন্তু জিওপলিটিক্যাল রিয়েলিটি হলো মধ্যপ্রাচ্যে কোনো শর্টকাট নেই। প্রতিটি ছোট চালের গ্লোবাল কনসিকুয়েন্স আছে। যদি একটি ভুল বোতাম টিপে দেওয়া হয় তবে পুরো দুনিয়া মুদ্রাস্ফীতি আর যুদ্ধের আগুনে চলবে। মার্কিন প্রেসিডেন্টের সামরিক প্রস্তুতি। ট্রাম্প আইসিস, ইরান এবং হুথিদের ওপর সরাসরি হামলার পরিকল্পনা করছেন। অতীতের অভিজ্ঞতা, ভেনেজুয়েলা বা অন্যান্য দীর্ঘস্থায়ী চাপের কৌশলগুলো খুব একটা কার্যকর হয়নি। যুদ্ধের জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন এমন কোনো হামলা নেই যা অন্য বড় যুদ্ধের সূত্রপাত করবে না। বিশ্ব প্রভাব। দাবার বোর্ড সাজানো হয়ে গেছে, এখন প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতি ও শান্তি। যুদ্ধ শুরু না করেই যুদ্ধ জেতার প্রস্তুতি। আমেরিকা কি এবার বোমা মিসাইল ছাড়াই যুদ্ধ শুরু করতে চায়? কারণ এবার তারা সামনে এনেছে এমন এক অস্ত্র যা শব্দ করে না, বিস্ফোরণ ঘটায় না, কিন্তু শত্রুকে অন্ধ, বধির আর বোবা করে দিতে পারে। এই অস্ত্রের নাম E-837B কম্পাস কল। 26 জানুয়ারি সামরিক বিশ্লেষণধর্মী সাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া প্রথম জানায় যুক্তরাষ্ট্রের 2টি E-837B ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান জার্মানির রামস্টেইন এয়ারবেজে পৌঁছেছে। এটা কোনো সাধারণ ঘাঁটি না। রামস্টেইন হল ইউরোপে মার্কিন বিমান বাহিনীর নার্ভ সেন্টার। এর আগের দিন অর্থাৎ 25 জানুয়ারি থেকে এভিয়েশন পর্যবেক্ষকরা রিয়েল টাইমে লক্ষ্য করেন এই বিমানগুলো ইচ্ছাকৃতভাবেই ইউরোপে সরানো হচ্ছে। এখন প্রশ্ন, যখন ইরান নিয়ে উত্তেজনা চরমে, ঠিক তখনই কেন? E-837B আসলে কি করে? সহজ ভাষায় বললে E-837B হলো ইলেকট্রনিক যুদ্ধের রাজা। এটা শত্রুর যোগাযোগ ব্যবস্থা, রাডার, নেভিগেশন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সবকিছু একসাথে জ্যাম করে দিতে পারে। মানে কি? শত্রু দেখতে পায় না, শত্রু কথা বলতে পারে না, শত্রু নির্দেশ দিতে পারে না। বোমা ছোড়ার আগেই যুদ্ধক্ষেত্র নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়া, এটাই এর মূল কাজ। এই কারণেই আমেরিকান এয়ারফোর্স E-837B কে বলে ফোর্স মাল্টিপ্লায়ার। মানে এটা একা যুদ্ধ করে না, কিন্তু আশেপাশের সব যুদ্ধ বিমান, ড্রোন, জাহাজকে আরো ভয়ঙ্কর করে তোলে। এই বিমান এত বিশেষ কেন? E-837B তৈরি হয়েছে একটি বিশেষভাবে পরিবর্তিত গালফস্ট্রিম G550 জেটের ওপর।
এর বৈশিষ্ট্য প্রায় ৪,৪১০ নটিক্যাল মাইল রেঞ্জ, নিরাপদ দূরত্ব থেকে দীর্ঘ সময় অপারেশন, উচ্চ আকাশে স্থায়ীভাবে উঠতে সক্ষম। এতে আছে উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন, দ্রুত ডেটা শেয়ার করার সিস্টেম, একাধিক যুদ্ধক্ষেত্র একসাথে প্রভাবিত করার ক্ষমতা। অর্থাৎ এই বিমান বসে থাকতেও শত্রুর ভেতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইরানের জন্য কেন এটা বড় হুমকি? ইরানের সামরিক শক্তি অনেকটাই নির্ভর করে মিসাইল সালভো, ড্রোন সোয়াম, সমন্বিত কমান্ড সিস্টেমের উপর। কিন্তু যদি রাডার কাজ না করে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নির্দেশ পৌঁছায় না, তাহলে হাজার মিসাইল থাকলেও সবই কার্যত অকার্যকর হয়ে যায়। বিশ্লেষকদের মতে EA-37B ইরানের মিসাইল ও ড্রোন হামলার সমন্বয় ভেঙে দিতে পারে। শুধু ইরান নয়, তাদের মিত্ররাও লক্ষ্যবস্তু। রামস্টেইন থেকে EA-37B চাইলে পৌঁছাতে পারে মধ্যপ্রাচ্যের বড় অংশে, ইরানের মিত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্কে। এর মধ্যে আছে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ইরানপন্থী মিলিশিয়া। 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের অভিযানের সময় পুরনো EC-130H কম্পাস কল লেবাননের উপকূলে ব্যবহার হয়েছিল, এটা তারই প্রমাণ। একই সঙ্গে বাড়ছে সামরিক চাপ। ইলেকট্রনিক যুদ্ধের পাশাপাশি আমেরিকা দৃশ্যমান শক্তিও বাড়াচ্ছে। USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে, সঙ্গে আছে আর্লেসবার্গ ক্লাস ডেস্ট্রয়ার, টমাহক মিসাইল প্রস্তুত। এছাড়া 12টি F-15E স্ট্রাইক ইগল, KC-135 রিফুয়েলিং বিমান জর্ডানে মোতায়েন। সব মিলিয়ে আকাশ, সমুদ্র আর সাইবার সব দিক থেকেই প্রস্তুত। তেহরানে বিশাল গণসমাবেশ, খামেনিপন্থীদের কড়া বার্তা কি? 13 জানুয়ারি ইরানের রাজধানী তেহরান ছিল উত্তাল। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হাজার হাজার মানুষ জড়ো হন এক বিশাল গণসমাবেশে। এই সমাবেশে অংশগ্রহণকারীরা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন সাম্প্রতিক সহিংসতা, অস্থিরতা এবং প্রাণহানির জন্য। বিক্ষোভকারীদের দাবি, ইরান জুড়ে যে দাঙ্গা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বিদেশি মদত। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি করেছে। সমাবেশে অংশ নেওয়া মানুষরা বলেন, এই দাঙ্গার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের জানমাল ধ্বংস করা, ইসলামিক মূল্যবোধে আঘাত হানা এবং ইরানি জাতির ঐক্য ভেঙে দেয়া। তারা পবিত্র কোরআন অবমাননা, মসজিদে অগ্নিসংযোগ এবং নিরস্ত্র বেসামরিক মানুষের হত্যার কঠোর বিচার দাবি করেন। সমাবেশ শেষে পাঠ করা চূড়ান্ত বিবৃতিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানো হয় যেন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। এই সমাবেশে সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থনের কথা। অংশগ্রহণকারীরা খামেনির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করেন। তবে এই বিক্ষোভ শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ ছিল না। সমাবেশকারীরা সরকারের কাছে স্পষ্ট দাবি জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করতে হবে, জনগণের জীবনযাত্রার মান বাড়াতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, জনগণের ন্যায্য দাবি শোনা এবং বাস্তব সমাধান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি জানান, ইরান বর্তমানে একসঙ্গে 4টি ফ্রন্টে যুদ্ধ করছে। কালিবাফের ভাষায় এই যুদ্ধগুলো হলো অর্থনৈতিক যুদ্ধ, জ্ঞানমূলক ও তথ্য যুদ্ধ, মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক ও সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং মানসিক চাপ সৃষ্টির মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ আরও জটিল ও গভীর হয়েছে। কালিবাফ দাবি করেন, সামরিক ক্ষেত্রে শত্রুরা ইতোমধ্যেই পরাজিত হয়েছে, তাই এখন তারা ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। জনগণের বৈধ দাবিগুলোকে উস্কে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করানোই এর অংশ। তিনি এই কৌশলকে দায়েশ ধাঁচের সন্ত্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেন এবং সতর্ক করে দেন, এর মূল লক্ষ্য শুধু ধ্বংস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে কালিবাফ বলেন, ইরানি জনগণ ইতোমধ্যেই সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, 9 জানুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, কিছু ভণ্ড গোষ্ঠী তেহরান সহ বিভিন্ন শহরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার।
বিশ্ব রাজনীতির আকাশে আবারও কালো মেঘ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা এখন আর কূটনৈতিক ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ঢুকে পড়ছে হুমকি, প্রতিশোধ আর সরাসরি সংঘাতের শব্দভাণ্ডারে। আর সেই উত্তেজনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ইরানে যখন রাস্তায় রাস্তায় আগুন, স্লোগান আর বিক্ষোভ, ঠিক তখনই তেহরানের ক্ষমতা কেন্দ্র থেকে উঠে এলো এক ভয়ঙ্কর প্রস্তাব। ইরানি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ এক আদর্শবাদী মুখ প্রকাশ্যে বললেন, ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনা উচিত। এই বক্তব্য কোনো গুজব নয়, কোনো ফেসবুক পোস্টও নয়। এটি এসেছে ইরানের শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হাসান রহিম পরজগার্দির কাছ থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোনো শহরে, যে কোনো রাজ্যে, এমনকি ধ্বংসাত্মক অপারেশন চালিয়েও ট্রাম্পকে আটক করা ন্যায্য হবে। প্রশ্ন হলো, এই বক্তব্য কেন এখন? উত্তর লুকিয়ে আছে ইরানের রাস্তায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রার ধস, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর দুর্নীতিতে ক্ষুব্ধ জনগণ এখন আর শুধু রুটি রুজির কথা বলছে না, তারা সরাসরি শাসন ব্যবস্থার পতন চাইছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। সামরিক হস্তক্ষেপের দরজাও খোলা রেখেছেন তিনি। এতেই তেহরান কেঁপে উঠেছে। কারণ সাম্প্রতিক অতীতে একটি ঘটনা ইরানের শাসক গোষ্ঠীকে গভীরভাবে আতঙ্কিত করেছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোর ধরে নেওয়ার ঘটনা। সেই অভিযান দেখিয়েছে, যুক্তরাষ্ট্র চাইলে সীমান্ত, প্রাসাদ কিংবা নিরাপত্তা বলয় কোনো কিছুই চূড়ান্ত সুরক্ষা নয়। ইরানের হার্ড লাইনাররা এখন ভাবছে, আজ মাদুরো, কালকে খামেনি। এই আশঙ্কা থেকে পরজগার্দির বক্তব্য, এটি শুধু হুমকি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বার্তা পরিষ্কার, তোমরা যদি আমাদের ঘরে আগুন লাগাও, আমরা তোমাদের ঘরে ঢুকবো। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। দুই দেশই ইরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরদারিতে রাখছে। ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। ট্রাম্পের কড়া অবস্থান সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। অন্যদিকে খামেনি বিক্ষোভকারীদের CIA প্রশিক্ষিত এজেন্ট বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, এই আন্দোলন একটি বিদেশি ষড়যন্ত্র, যার লক্ষ্য 1979 সালের বিপ্লবকে ধ্বংস করা। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অফ গড হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে খামেনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতিকারী বলে অভিহিত করেছেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই তারা এই আন্দোলন করছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী চাল কি? কেন হঠাৎ সতর্ক ইসরায়েল? যুক্তরাষ্ট্র কি ইরানের দিকে এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তার প্রথম কম্পন কেন টের পাচ্ছে ইসরায়েল? বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইসরায়েল নিজেদের নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। তবে প্রকাশ্যে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে তাদের সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই। রয়টার্সের প্রতিবেদনে ইসরায়েলের 3 জন সূত্রের বরাতে বলা হয়েছে, এই সতর্কতার কারণ ইসরায়েলের নিজস্ব কোনো সামরিক সিদ্ধান্ত নয়। মূল দুশ্চিন্তা হল ওয়াশিংটন কী সিদ্ধান্ত নেয়। আরও লক্ষণীয় বিষয়, ইসরায়েল কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে একেবারেই কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এই রহস্যময় নীরবতায় ইঙ্গিত দিচ্ছে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ। ট্রাম্পের কথায় কেন অস্বস্তি? এই উত্তেজনার পেছনে বড় ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য। তিনি ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, চলমান অস্থিরতার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি ব্যবহার করা উচিত নয়। একই সঙ্গে যোগ করেছেন, যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত। শুনতে মানবিক মনে হলেও তেহরান এই বক্তব্যকে অন্য চোখে দেখছে। ইরানের মতে এটি সহানুভূতি নয়, বরং ভবিষ্যৎ হস্তক্ষেপের জন্য তৈরি করা একটি রাজনৈতিক স্ক্রিপ্ট। ইতিহাস বলছে, ঠিক এই ভাষাই বহুবার ব্যবহার হয়েছে আগ্রাসনের আগে। এই উদ্বেগের পেছনে আরেকটি বড় কারণ আছে, গত জুনে হওয়া সেই 12 দিনের যুদ্ধ। ইরানের দাবি অনুযায়ী সেই সংঘাতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে ইরানের ভেতরে বিমান ও গোয়েন্দা হামলা চালায়। শুধু সামরিক স্থাপনায় নয়, বেসামরিক ও দ্বৈত ব্যবহারের স্থাপনাও ছিল হামলার লক্ষ্য। এই যুদ্ধ বহু বছরের ছায়াযুদ্ধের ইতি টেনে দেয়। পর্দার আড়ালের সংঘাত প্রকাশ্যে চলে আসে। এরপরই তেহরান স্পষ্ট বার্তা দেয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাব হবে সরাসরি ও কঠোর, তা হোক মার্কিন ঘাঁটিতে কিংবা ইসরায়েলের ভেতরেই।
এই প্রেক্ষাপটে রয়টার্স জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন। এক ইসরায়েলি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্র ফোন আলাপের বিষয়টি স্বীকার করলেও কি আলোচনা হয়েছে সে বিষয়ে সম্পূর্ণ নীরব। বিশ্লেষকদের মতে এই নীরবতাই সবচেয়ে বড় বার্তা, কারণ বড় সিদ্ধান্ত সাধারণত নীরবতার মধ্যেই জন্ম নেয়। ইরানের দাবি, বিক্ষোভকে অস্ত্রে পরিণত করা হয়েছে। ইরান স্বীকার করছে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক চাপে রয়েছে, সেই চাপ থেকেই মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু তেহরানের অভিযোগ, এই ক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংসতায় রূপ দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহ বিদেশি শক্তিগুলো বিক্ষোভে নাশকতা, অগ্নিসংযোগ ও সংগঠিত সহিংসতা ঢুকিয়ে দিয়েছে। সাম্প্রতিক গুপ্তচর গ্রেপ্তার ও নাশকতার ঘটনাগুলোকে তারা এই দাবির প্রমাণ হিসেবে তুলে ধরছে। ইরানের বিশ্লেষকদের প্রশ্ন খুব পরিষ্কার, ইসরায়েল কি সত্যিই নিরপেক্ষ? নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক চাপের বিষয়টি তুলেছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তাই ইরানের চোখে এই সতর্কতা আসলে কৌশলগত নাটক, দ্বৈত বার্তার পুরনো খেলা। দ্য ইকোনমিস্ট এ দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণ করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। আবার একই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের ভেতরে কি হচ্ছে সেটি আমাদের দেখতে হবে। ইরানের বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, ইরানে ব্যাপক বিক্ষোভ, তেল আবিব ওয়াশিংটন জোটের নজরদারি, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সরকারকে সতর্ক করেছেন। দেশ জুড়ে চলা টানা বিক্ষোভের মুখে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ অভিযোগ করেছেন, ইসলামী প্রজাতন্ত্র একই সাথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 4টি বৈশ্বিক ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করছে। ওদিকে ট্রাম্প বলছেন, যদি ইরান বিক্ষোভকারীদের উপর রক্তাক্ত দমন চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, এর মানে মাটিতে সৈন্য পাঠানো নয়, বরং তাদের সবচেয়ে সংবেদনশীল জায়গায় আঘাত করা হবে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ, মার্কিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানের উপর সম্ভাব্য অপশন নিয়ে আলোচনা করছে। তার মধ্যে রয়েছে বৃহৎ বিমান হামলা, একাধিক ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত, এর মধ্যে থাকতে পারে IRGC বা ল এনফোর্সমেন্ট ইউনিট, যেগুলো বিক্ষোভ দমন করছে, নন মিলিটারি সাইটে আঘাত, সরকারি বা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো। তবে একেবারে হস্তক্ষেপের পথে এগোতে একটি বড় ঝুঁকি আছে। সরাসরি হস্তক্ষেপ কিছু অংশের ইরানি জনতাকে সরকারের প্রতি আরও শক্তিশালী করতে পারে, আবার বিমান হামলা আতঙ্কিত করতে পারে, কিন্তু পুরো পরিস্থিতি জটিল করতে পারে। নিউ ইয়র্ক টাইমসের এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, আঞ্চলিক কমান্ডাররা আরও সময় চাচ্ছে যেন ইরানের প্রতিশোধ মোকাবিলার প্রস্তুতি নিতে পারে। এখনো পর্যন্ত কোনো সামরিক সরঞ্জাম বা সেনা সরানো হয়নি, তবে যুক্তরাষ্ট্রের নৌ ও বায়ু শক্তি অঞ্চলটিতে কার্যকর অবস্থায় রয়েছে। জুন মাসে দেখা গেছে আমেরিকার B-2 বোমারু বিমান সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তখনই তেহরান স্পষ্ট করে বলেছিল, যে কোনো হামলার জবাব কঠোর হবে। ওদিকে ইরানের পার্লামেন্টে ভাষণে স্পিকার কালিবাফ বলেন, ইরান বর্তমানে অর্থনৈতিক, সামরিক, জ্ঞান এবং সন্ত্রাস বিরোধী ক্ষেত্রে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অর্থনৈতিক, প্রযুক্তি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বহু বছর ধরে চলমান এবং সময়ের সাথে সাথে তা আরও জটিল হয়ে উঠেছে। এর মধ্যে গত বছরের জুনে আমেরিকান ও ইসরায়েলি আগ্রাসনের পর সামরিক যুদ্ধ শুরু হয়। কালিবাফ উল্লেখ করেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধে শত্রুপক্ষ পরাজিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেশে অস্থিরতা উস্কে দিয়ে জনগণের বৈধ দাবি ছিনিয়ে নিতে এবং সন্ত্রাসের নামে যুদ্ধ শুরু করতে বাধ্য করছে। তেহরানের বিরুদ্ধে কড়া হুমকি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন কালিবাফ। তিনি বলেন, ইরানের জনগণ সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর এবং তাদের পুরোপুরি দমন করার সিদ্ধান্ত নিয়েছে। কালিবাফ আরও বলেন, কিছু মানুষ ট্রাম্পের কথায় ভুল বুঝে তাকে খুশি করার জন্য অকারণে বিক্ষোভ করে যাচ্ছে। তিনি মনে করেন, এতে দেশের কোনো লাভ হচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষা করতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান কালিবাফ। ইরানে হামলার সময় জানিয়ে কি ইসরায়েলকে গোপন বার্তা দিল আমেরিকা? একটি খবর বেশ আলোড়ন তুলেছে। খবরটি বলছে, যুক্তরাষ্ট্র নাকি ইরানি সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে ইসরায়েলকে গোপন বার্তা পাঠিয়েছে। এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 14, আর সেটি উদ্ধৃত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। প্রশ্ন হলো, এই বার্তায় ঠিক কী বলা হয়েছে? এর মানে কি সত্যি যুদ্ধ দরজায় কড়া নাড়ছে? প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হতে পারে।
শুধু তাই নয়, আগামী কয়েক মাসের মধ্যে হামলার জন্য উপযুক্ত সুযোগ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলেছে, আমরা শুধু প্রস্তুতি শেষ হওয়ার জন্য অপেক্ষা করছি, এমনটা নয়। অর্থাৎ যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ নির্দেশ দেন, তাহলে এর আগেই হামলা চালানো সম্ভব। তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাৎক্ষণিক হামলার সিদ্ধান্ত এখনো বিবেচনায় নেই। এই দ্বৈত বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আসলে কূটনৈতিক ভাষায় বলা একটি চাপের বার্তা। সহজ ভাষায় বললে, আমরা প্রস্তুত হচ্ছি, সময় নির্ধারিত হতে পারে, কিন্তু এখনো ট্রিগার টানা হয়নি। এ ধরনের বার্তা সাধারণত তিনটি উদ্দেশ্যে পাঠানো হয়। 1, ইরানকে মানসিক চাপ দেয়া। 2, ইসরায়েলকে প্রস্তুত রাখা। 3, আঞ্চলিক শক্তিগুলোকে সতর্ক করা। এটা যুদ্ধ ঘোষণার চেয়ে কৌশলগত সতর্ক সংকেত। মাঠে কি হচ্ছে? বার্তার পাশাপাশি আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী অঞ্চল জুড়ে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জামের নজিরবিহীন মোতায়েন চলছে। স্থল, আকাশ ও সমুদ্র 3 দিক থেকেই উপস্থিতি বাড়ানো হয়েছে। এর ফলে কি হচ্ছে? মার্কিন সামরিক বাহিনী কার্যত এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা চাইলে খুব অল্প সময়ের নোটিসে সামরিক অভিযান শুরু করতে পারে। বিশ্লেষকদের মতে এটা কেবল ইরানের জন্য না, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই একটি বড় সতর্কবার্তা। তাহলে কি যুদ্ধ অবশ্যম্ভাবী? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখনো যুদ্ধ নিশ্চিত নয়, কিন্তু যুদ্ধের প্রস্তুতি বাস্তব। ইতিহাস বলে, যখন কোনো দেশ বলে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি, তখন সাধারণত সব প্রস্তুতিই থাকে। এখানে যুক্তরাষ্ট্র একটি চাপের কৌশল ব্যবহার করছে, যাতে ইরান হয়তো পরমাণু কর্মসূচিতে ছাড় দেবে, আঞ্চলিক কর্মকাণ্ডে সংযুক্ত হবে অথবা আলোচনায় বসতে বাধ্য হবে। ইসরায়েলের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ? ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে। তাই যুক্তরাষ্ট্রের যে কোনো বড় সিদ্ধান্তে ইসরায়েলকে আগেভাগে জানানো, সমন্বয় করা, গোয়েন্দা তথ্য ভাগাভাগি করা এই পুরো প্রক্রিয়ার অংশ। এই গোপন বার্তাও সেই সমন্বয়ের ইঙ্গিত। হরমুজ প্রণালী কেন হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ইরান সাধারণত হুমকি দিয়ে পিছিয়ে যায় না, এটা দেশটির দীর্ঘদিনের কৌশলগত বৈশিষ্ট্য। আর ঠিক সেটাই এবার দেখা যাচ্ছে হরমুজ প্রণালীতে। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্র তাদের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে, ঠিক তখনই ইরান সরাসরি যুদ্ধ মহড়া শুরু করেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্টগুলোর একটিতে। হরমুজ প্রণালী কি? হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানের একটি সরু জলপথ। এই প্রণালীর মাধ্যমেই প্রতিদিন বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবহন হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার সব দেশের তেলবাহী জাহাজ এই পথ দিয়েই যায়। মানে খুব সহজ ভাষায় বললে, এই পথ বন্ধ মানে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া, শেয়ার বাজারে অস্থিরতা, যুদ্ধের আশঙ্কা আরও গভীর। ইরান কি করেছে? ইরান একটি এভিয়েশন নোটিশ জারি করে। এই নোটিশে বলা হয় 27 থেকে 29 জানুয়ারি পর্যন্ত হরমুজ প্রণালীর আশপাশে 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধে লাইভ ফায়ারিং মিলিটারি ড্রিল চালানো হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মহড়ার সময় আকাশসীমা ভূমিস্তর থেকে 25,000 ফুট পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ এই সময় সেখানে বিমান চলাচল চরম ঝুঁকিপূর্ণ। এটা কোনো সাধারণ সামরিক অনুশীলন না, কারণ এখানে সরাসরি গুলিবর্ষণ, মিসাইল ফায়ারিং আর বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুশীলন চলছে। টাইমিংটা কেন গুরুত্বপূর্ণ? এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। ইরান সেটাকে সরাসরি একটি হুমকি হিসেবে দেখছে। এর জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC হরমুজ প্রণালীর কাছে সরাসরি অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। এটা স্পষ্ট বার্তা, আমরা শুধু কথা বলছি না, আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র কি বলছে? একই দিনে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি প্রস্তুত রাখতে মহড়া চালাবে। ওয়াশিংটনের বক্তব্য পরিষ্কার, ইরানের সঙ্গে মোকাবিলার জন্য সব বিকল্প টেবিলে আছে। এই সব বিকল্প এর মধ্যেই সামরিক হামলার সম্ভাবনাও রয়েছে।
এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, মানে আকাশ, স্থল, সমুদ্র সব দিক থেকে চাপ বাড়ানো হচ্ছে। তাহলে বিপদটা কোথায়? ইরান যদি হরমুজ প্রণালীতে সামান্য সময়ের জন্য জাহাজ চলাচল ব্যাহত করে, বিশ্ববাজারে তেলের সরবরাহে ধাক্কা, আন্তর্জাতিক বাজারে আতঙ্ক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও বাস্তব। বিশেষজ্ঞদের মতে, ইরান সরাসরি যুদ্ধ না করেও এই প্রণালী ব্যবহার করে বিশাল চাপ তৈরি করতে পারে। এই মুহূর্তে হরমুজ প্রণালী শুধু একটি জলপথ না, এটা হয়ে উঠেছে ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক দাবার বোর্ড। ইরান দেখাচ্ছে তারা প্রস্তুত, যুক্তরাষ্ট্র দেখাচ্ছে তারা পিছিয়ে যাবে না, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার আর যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা ঘনিয়ে আসছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় সংঘাতে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এই তিন দেশের টানাপোড়েনের মাঝখানে রয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ঘটনাপ্রবাহ বলছে পরিস্থিতি আর শুধু কথার যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহর শীর্ষ নেতা নাইম কাশেম এক টেলিভিশন ভাষণে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের ওপর যদি কোনো সামরিক হামলা হয় তাহলে হিজবুল্লাহ সেটিকে নিজেদের ওপর হামলা হিসেবেই দেখবে। অর্থাৎ ইরান আক্রান্ত হলে হিজবুল্লাহ চুপ করে বসে থাকবে না। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কাশেম জানান, গত 2 মাসে একাধিক মধ্যস্থতাকারী তাদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রশ্ন ছিল একটাই, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে হিজবুল্লাহ কি করবে? তারা কি যুদ্ধে নামবে নাকি নিরপেক্ষ থাকবে? মূলত হিজবুল্লাহর কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাওয়া হচ্ছিল যেন তারা যুদ্ধে জড়ায় না, কিন্তু হিজবুল্লাহর উত্তর ছিল পরিষ্কার, আমরা নিরপেক্ষ নই। কাশেমের ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরাই ঠিক করতে পারছে না তারা কিভাবে এগোবে। আগে হিজবুল্লাহকে আঘাত করবে, পরে ইরানকে, নাকি আগে ইরান পরে হিজবুল্লাহ, অথবা একসঙ্গে দুজনকে? এই অনিশ্চয়তার কারণেই তারা হিজবুল্লাহর কাছ থেকে নিশ্চয়তা চাইছে। হিজবুল্লাহ বলছে, পরিস্থিতি তৈরি হলে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নির্ভর করবে মাঠের বাস্তবতার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, তারা নিজেদের সম্ভাব্য লক্ষ্য হিসেবেই দেখছে। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে হুমকি। নাইম কাশেম বলেন, খামেনিকে হত্যার হুমকি মানে শুধু একজন ব্যক্তিকে হুমকি দেয়া নয়, এর অর্থ কোটি কোটি মানুষের বিরুদ্ধে হুমকি। তার মতে, এমন কিছু হলে শুধু ইরান নয়, পুরো বিশ্বের পরিস্থিতি ভেঙে পড়তে পারে। এখানে বিষয়টি আরো গুরুতর হয়ে ওঠে। লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শেখ আলী আল খতিবও একই ধরনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আয়াতুল্লাহ খামেনির ওপর যে কোনো আঘাতকে বিশ্ব জুড়ে শিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান বলে ধরা হবে। বৈরুতে ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি বলেন, এমন কিছু হলে তার ফল হবে ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে। শেখ আল খতিব আরো বলেন, খামেনি শুধু ইরানের রাজনৈতিক নেতা নন, তিনি শিয়া মুসলিমদের একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় অভিভাবক। তার মতে, ইরান বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে। এই বক্তব্যের পর বৈরুত, টায়ার, নাবাতিয়া সহ লেবাননের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করে। তারা ইরান ও হিজবুল্লাহর পতাকা হাতে নেয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং খামেনির ছবি বহন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি বড় নৌবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের পানিতে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে এটি আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কেউ যদি তাকে হত্যার চেষ্টা করে তাহলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরানও পাল্টা বার্তা দিয়েছে, তারা বলছে হামলা হলে তারা জবাব দিতে প্রস্তুত। যদি হঠাৎ আকাশ ভরে যায় হাজার হাজার ড্রোনে, ভাবুন এক মুহূর্তের জন্য ওমান সাগর বা পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি বিশাল বিমানবাহী রণতরী ইরানের দিকে এগিয়ে আসছে। সঙ্গে আছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইলবাহী যুদ্ধ জাহাজ, একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। হঠাৎ রাডারে ধরা পড়ল অস্বাভাবিক কিছু। আকাশে উঠছে শত শত, না হাজার হাজার ড্রোন। সবগুলোর লক্ষ্য একটাই, এই বহরের নেতা, বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর কৌশল যেটা নিয়ে এখন সামরিক বিশ্লেষকরা সবচেয়ে বেশি আলোচনা করছেন।
এয়ারক্রাফট ক্যারিয়ার কি অজেয়? আমরা সাধারণত ভাবি আমেরিকার বিমানবাহী রণতরী মানেই অজেয় শক্তি। এগুলোর এয়ার ডিফেন্স খুব শক্তিশালী, আছে আধুনিক রাডার, এয়ার ডিফেন্স গান, একের পর এক মিসাইল সিস্টেম। কিন্তু একটা বড় সমস্যা আছে, এগুলো একসাথে হাজার হাজার লক্ষ্যবস্তু মোকাবিলার জন্য তৈরি না। যদি একসাথে অল্প কয়েকটা মিসাইল আসে ঠেকানো সম্ভব, কিন্তু যদি আকাশ ভরে যায় ড্রোনে, সবগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এখানেই আসে ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা। কামিকাজে ড্রোন ইরানের সবচেয়ে বড় অস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বছরের পর বছর ধরে হাজার হাজার কামিকাজে ড্রোন তৈরি করেছে। সবচেয়ে পরিচিত দুটি মডেল শাহিদ 131, শাহিদ 136। এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা ইউক্রেন যুদ্ধ দেখলেই বোঝা যায়। ইরান এই প্রযুক্তি রাশিয়াকে দিয়েছে, রাশিয়া সেই ডিজাইন ব্যবহার করে বানিয়েছে জেরান ড্রোন। আজ ইউক্রেনের শহরগুলোতে প্রতিদিন যে ড্রোন হামলা হচ্ছে তার পেছনে এই প্রযুক্তিই কাজ করছে। ড্রোন বনাম মিসাইল। কেন ড্রোন বেশি বিপজ্জনক? একটা মিসাইল খুব দামি, একটা ড্রোন তুলনামূলকভাবে অনেক সস্তা। কিন্তু সমস্যা হলো একসাথে হাজার হাজার ড্রোন ছোড়া যায়। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় সোয়ার্ম অ্যাটাক। এর মানে কি, শত্রুর এয়ার ডিফেন্স যতই শক্তিশালী হোক, সে সব লক্ষ্য ধরতে পারবে না, সবকিছুর ওপর মিসাইল নষ্ট করতে পারবে না। শেষ পর্যন্ত কিছু ড্রোন ঢুকবে। আর একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে যদি ঠিক জায়গায় মাত্র কয়েকটি ড্রোন আঘাত করে, তাতেই ভয়াবহ ক্ষতি হতে পারে। ইরান কি এটা আগেও করেছে? হ্যাঁ, ইরান এর আগে ইসরায়েলের দিকে একসাথে অনেক মিসাইল ছুড়েছে, বড় পরিসরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীও একই কৌশলে ইসরায়েলের এয়ার ডিফেন্স ভেদ করতে পেরেছিল। এখন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই একই পদ্ধতি আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই দাবি তুলেছে সামরিক বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ঝুঁকিতে কত বড় সম্পদ? এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছে USS আব্রাহাম লিঙ্কন এবং আসার কথা আছে USS রুজভেল্ট। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম কয়েক বিলিয়ন ডলার। শুধু টাকার দিক থেকেই না, এগুলো আমেরিকার সামরিক অহংকারের প্রতীক। যদি ইরান কখনো একটি ক্যারিয়ার ডুবিয়ে দেয় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা হবে আমেরিকার জন্য ঐতিহাসিক ধাক্কা এবং ইরানের জন্য বিশাল কৌশলগত জয়। মধ্যপ্রাচ্যে কি সত্যি সর্বাত্মক যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ইরান কি একসঙ্গে 500 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিতে প্রস্তুত? আর এই উত্তেজনার মাঝেই কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বাংকারে আশ্রয় নিয়েছেন? যুদ্ধের গুঞ্জন কেন এত জোরালো? সাম্প্রতিক সময়ে একের পর এক রিপোর্টে দাবি করা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর একসঙ্গে প্রায় 500 ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। এই খবর এমন এক সময় সামনে এসেছে যখন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এর স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। অন্যদিকে USS রুজভেল্ট অবস্থান নিয়েছে হরমুজ প্রণালীর খুব কাছাকাছি। জর্ডানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক মার্কিন F-15 যুদ্ধবিমান। একই সঙ্গে কাতারের আল উদেইদ ঘাঁটিতে অবস্থান নিয়েছে ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান। এই সব কিছু মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। খামেনি কি সত্যিই বাংকারে? এই উত্তেজনার মাঝেই সবচেয়ে আলোচিত বিষয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি একটি সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন। সরকারিভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি, কিন্তু গোয়েন্দা সূত্রের বরাতে এমন দাবি করা হচ্ছে। এই দাবিকে আরও জোরালো করেছে আরেকটি ঘটনা। খামেনির তৃতীয় ছেলে মাসুদ খামেনি সম্প্রতি দাপ্তরিক দায়িত্বে যুক্ত হয়েছেন। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধ বা বড় ধরনের হামলার আশঙ্কা থাকলেই ইরানের শীর্ষ নেতৃত্ব এভাবে বিকল্প প্রস্তুতি নেয়। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, এগুলো এখনও অনুমান ও গোয়েন্দা তথ্যভিত্তিক দাবি, নিশ্চিত প্রমাণ নয়। চীন ইরান সম্পর্ক কেন আলোচনায়? এই সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চীনের ভূমিকা। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে ইরানে পাঠানো হয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট। এই রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় সলিড প্রোপাল্যান্ট তৈরিতে, যা মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোয়েন্দা বিশ্লেষকদের দাবি, এই পরিমাণ রাসায়নিক দিয়ে একসঙ্গে প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল চালানো সম্ভব। চীন অবশ্য সরাসরি কোনো সামরিক সহায়তার কথা স্বীকার করেনি। তবে বাস্তবতা হলো, চীন ও ইরানের কৌশলগত সম্পর্ক বহুদিনের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায়। ইরানের সামরিক সক্ষমতা কতটা?
2025 সালের সংঘর্ষে ইরানের অনেক মধ্যম পাল্লার মিসাইল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সেটাই পুরো চিত্র নয়। বিশ্লেষকদের মতে ইরানের হাতে এখনও বিপুল সংখ্যক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এই মিসাইলগুলো দিয়েই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, উপসাগরীয় দেশগুলোর অবকাঠামো এবং নৌবহরকে লক্ষ্যবস্তু করা সম্ভব। ইরানি কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সরাসরি হামলা চালায় তাহলে তার প্রভাব শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে। যদি হঠাৎ আকাশ ভরে যায় হাজার হাজার ড্রোনে, ভাবুন এক মুহূর্তের জন্য ওমান সাগর বা পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি বিশাল বিমানবাহী রণতরী ইরানের দিকে এগিয়ে আসছে। সঙ্গে আছে ডেস্ট্রয়ার, ফ্রিগেট, মিসাইলবাহী যুদ্ধ জাহাজ, একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। হঠাৎ রাডারে ধরা পড়ল অস্বাভাবিক কিছু। আকাশে উঠছে শত শত, না হাজার হাজার ড্রোন। সবগুলোর লক্ষ্য একটাই, এই বহরের নেতা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর কৌশল যেটা নিয়ে এখন সামরিক বিশ্লেষকরা সবচেয়ে বেশি আলোচনা করছেন। এয়ারক্রাফট ক্যারিয়ার কি অজেয়? আমরা সাধারণত ভাবি আমেরিকার বিমানবাহী রণতরী মানেই অজেয় শক্তি। এগুলোর এয়ার ডিফেন্স খুব শক্তিশালী, আছে আধুনিক রাডার, এয়ার ডিফেন্স গান, একের পর এক মিসাইল সিস্টেম। কিন্তু একটা বড় সমস্যা আছে, এগুলো একসাথে হাজার হাজার লক্ষ্যবস্তু মোকাবিলার জন্য তৈরি না। যদি একসাথে অল্প কয়েকটা মিসাইল আসে ঠেকানো সম্ভব, কিন্তু যদি আকাশ ভরে যায় ড্রোনে, সবগুলোকে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এখানেই আসে ইরানের ভয়ঙ্কর পরিকল্পনা। কামিকাজে ড্রোন ইরানের সবচেয়ে বড় অস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বছরের পর বছর ধরে হাজার হাজার কামিকাজে ড্রোন তৈরি করেছে। সবচেয়ে পরিচিত দুটি মডেল শাহিদ 131, শাহিদ 136। এই ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা ইউক্রেন যুদ্ধ দেখলেই বোঝা যায়। ইরান এই প্রযুক্তি রাশিয়াকে দিয়েছে, রাশিয়া সেই ডিজাইন ব্যবহার করে বানিয়েছে জেরান ড্রোন। আজ ইউক্রেনের শহরগুলোতে প্রতিদিন যে ড্রোন হামলা হচ্ছে তার পেছনে এই প্রযুক্তিই কাজ করছে। ড্রোন বনাম মিসাইল। কেন ড্রোন বেশি বিপজ্জনক? একটা মিসাইল খুব দামি, একটা ড্রোন তুলনামূলকভাবে অনেক সস্তা। কিন্তু সমস্যা হলো একসাথে হাজার হাজার ড্রোন ছোড়া যায়। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় সোয়ার্ম অ্যাটাক। এর মানে কি, শত্রুর এয়ার ডিফেন্স যতই শক্তিশালী হোক, সে সব লক্ষ্য ধরতে পারবে না, সবকিছুর ওপর মিসাইল নষ্ট করতে পারবে না। শেষ পর্যন্ত কিছু ড্রোন ঢুকবে। আর একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে যদি ঠিক জায়গায় মাত্র কয়েকটি ড্রোন আঘাত করে, তাতেই ভয়াবহ ক্ষতি হতে পারে। ইরান কি এটা আগেও করেছে? হ্যাঁ, ইরান এর আগে ইসরায়েলের দিকে একসাথে অনেক মিসাইল ছুড়েছে, বড় পরিসরে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীও একই কৌশলে ইসরায়েলের এয়ার ডিফেন্স ভেদ করতে পেরেছিল। এখন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এই একই পদ্ধতি আমেরিকার বিমানবাহী রণতরীর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এই দাবি তুলেছে সামরিক বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স সিকিউরিটি এশিয়া। ঝুঁকিতে কত বড় সম্পদ! এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে রয়েছে USS আব্রাহাম লিঙ্কন এবং আসার কথা আছে USS রুজভেল্ট। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম কয়েক বিলিয়ন ডলার। শুধু টাকার দিক থেকেই না, এগুলো আমেরিকার সামরিক অহংকারের প্রতীক। যদি ইরান কখনো একটি ক্যারিয়ার ডুবিয়ে দেয় বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা হবে আমেরিকার জন্য ঐতিহাসিক ধাক্কা এবং ইরানের জন্য বিশাল কৌশলগত জয়। অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন সামরিক বাহিনীর 125টি যুদ্ধবিমান মিলে ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। 21 জুন 2025 তারিখের রাত 2টার দিকে ভূমধ্যসাগর হয়ে ইসরায়েল ও ইরাকের আকাশসীমা পেরিয়ে 7টি B-2 স্পিরিট বোমারু বিমান ইরানে প্রবেশ করে এবং ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানে। ঠিক দুদিন পর ইরান কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা চালায়। তবে আমেরিকান ঘাঁটিগুলোতে এটিই প্রথম হামলা ছিল না। অতীতেও ইরান বহুবার আমেরিকান ঘাঁটি এবং তাদের সম্পদ লক্ষ্য করে হামলা চালিয়েছে, এমনকি একবার আমেরিকার একটি পুরো যুদ্ধ জাহাজকে অকেজো করে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক অতীতের এমন 4টি ঘটনা যখন ইরান প্রকাশ্যে আমেরিকাকে বড় ধরনের আঘাত এনেছিল।
কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ, আইন আল আসাদ বিমান ঘাঁটিতে হামলা। ৩ জানুয়ারি ২০২০ তারিখে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি নিহত হন। তার মৃত্যুর খবর ইরানি শোকের আবহ তৈরি করে এবং ইরান এর প্রতিরোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সবাই ভাবছিল যে ইরান কেবল বাগাড়ম্বর করবে, তখন ইরান সিদ্ধান্ত নিল যে এবার জবাব হবে সরাসরি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ইরান প্রকাশ্যে আমেরিকাকে হুমকি দিয়ে বলেছিল যে আমেরিকা আমাদের সেনাপতিকে মেরেছে, এবার তাকে এর মূল্য দিতে হবে। আইন আল আসাদ বিমান ঘাঁটি ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আমেরিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি। সোলেমানি হত্যার মাত্র 6 দিন পর 8 জানুয়ারি ২০২০ তারিখে রাত 1:20 ডজন খানেক ফাতা এবং কিয়াম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে দেখা যায় এবং সেগুলো আমেরিকান বিমান ঘাঁটিতে আগুনের মতো বর্ষিত হয়। ইরানের এই হামলা এতটাই সুনির্দিষ্ট ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকান ঘাঁটির জ্বালানি ডিপো, বিমান আশ্রয় কেন্দ্র এবং কমান্ড পোস্টকে নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমেরিকা আগে থেকে গোয়েন্দা তথ্য পেয়েছিল, তাই সৈন্যরা বাংকারে চলে গিয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটির মারাত্মক ক্ষতি সাধন করে। হ্যাঙ্গার, রানওয়ে, ব্যারাক সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু পরে জানা যায় যে 100-এরও বেশি আমেরিকান সেনা ট্রমাটিক ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেক সেনার চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং অনেকে অজ্ঞান হয়ে পড়েছিল। RQ-4 গ্লোবাল হক ড্রোন ধ্বংস, আকাশের গর্ব যখন ছাই হলো। এর 1 বছর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল যখন ইরান আমেরিকাকে যোগ্য জবাব দিয়েছিল। 2019 সালের জুন মাসের এক শান্ত রাতে ইরানের আকাশসীমায় প্রবেশ করে একটি আমেরিকান ড্রোন RQ-4 গ্লোবাল হক, কিন্তু মাত্র 20 সেকেন্ডের মধ্যেই ইরান আমেরিকার এই গর্বকে আগুনে পরিণত করে দেয়। এই ড্রোনটি ইরানের সীমার ভেতরে 70,000 ফুট উচ্চতায় উঠছিল, যেখানে সাধারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করে না। কিন্তু ইরান তাদের সেভত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক করে এবং গুলি করে। আমেরিকা কল্পনাও করতে পারেনি যে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 70,000 ফুট উচ্চতা পর্যন্ত কাজ করবে। আমেরিকান পতাকাবাহী জাহাজে হামলা, চ্যালেঞ্জ যখন প্রকাশ্যে আসে। 16 অক্টোবর 1987 MVC Sea Isle City এমনই একটি কুয়েতি জাহাজ ছিল যাকে রিফ্ল্যাগ করে আমেরিকান করে দেওয়া হয়েছিল। ইরান একটি চীনা তৈরি সিলওয়ার্ম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সরাসরি জাহাজের ব্রিজে আঘাত হানে। এটি ছিল 3000 কেজি ওজনের একটি সাবসনিক ক্ষেপণাস্ত্র, যা 120 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম ছিল। এটি ছিল কোনো আমেরিকান পতাকাবাহী জাহাজের উপর ইরানের প্রথম হামলা। আমেরিকান ফ্ল্যাগশিপে হামলা করার মানে ছিল যে ইরান একটি পরাশক্তির আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। মার্কিন যুদ্ধ জাহাজ ধ্বংস, সমুদ্রের তলায় লুকিয়ে থাকা বিপদ। 14 এপ্রিল 1988 তারিখে অপারেশন আর্নেস্ট উইল চলাকালীনই মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল যুদ্ধ জাহাজ, যা USS স্যামুয়েল বি রবার্টস নামে পরিচিত ছিল, অপারেশনে অংশ নিতে মাত্রই এসেছিল এবং পারস্য উপসাগরের মাঝখানে সেটি একটি ইরানি কন্ট্যাক্ট মাইনের শিকার হয়। $500 মূল্যের একটি মাইন $100 মিলিয়ন একটি জাহাজকে ধ্বংস করে দেয়। ইতিহাস সাক্ষী যে ইরানে যখন থেকে মার্কিনপন্থী সরকারের পতন হয়েছে, তখন থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ এবং তাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা সত্ত্বেও তারা আমেরিকার মতো পরাশক্তিকেও জবাব দিতে দ্বিধা করে না। বিশ্ব রাজনীতির আকাশে আবারও কালো মেঘ। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে উত্তেজনা এখন আর কূটনৈতিক ভাষার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে ঢুকে পড়ছে হুমকি, প্রতিশোধ আর সরাসরি সংঘাতের শব্দ ভাণ্ডারে। আর সেই উত্তেজনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। ইরানে যখন রাস্তায় রাস্তায় আগুন, স্লোগান আর বিক্ষোভ, ঠিক তখনই তেহরানের ক্ষমতা কেন্দ্র থেকে উঠে এলো এক ভয়ঙ্কর প্রস্তাব। ইরানি শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠ এক আদর্শবাদী মুখ প্রকাশ্যে বললেন, ট্রাম্পকে মাদুরো স্টাইলে ধরে আনা উচিত। এই বক্তব্য কোনো গুজব নয়, কোনো ফেসবুক পোস্টও নয়। এটি এসেছে ইরানের শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হাসান রহিম পরজগার্দির কাছ থেকে। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে যে কোনো শহরে, যে কোনো রাজ্যে, এমনকি ধ্বংসাত্মক অপারেশন চালিয়েও ট্রাম্পকে আটক করা ন্যায্য হবে। প্রশ্ন হলো, এই বক্তব্য কেন এখন? উত্তর লুকিয়ে আছে ইরানের রাস্তায়। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ অর্থনৈতিক সংকট, মুদ্রার ধস, লাগাম ছাড়া মূল্যস্ফীতি আর দুর্নীতিতে ক্ষুব্ধ জনগণ এখন আর শুধু রুটি রুজির কথা বলছে না, তারা সরাসরি শাসন ব্যবস্থার পতন চাইছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গণহত্যা চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। সামরিক হস্তক্ষেপের দরজাও খোলা রেখেছেন তিনি। এতেই তেহরান কেঁপে উঠেছে।
কারণ সাম্প্রতিক অতীতে একটি ঘটনা ইরানের শাসক গোষ্ঠীকে গভীরভাবে আতঙ্কিত করেছে। ভেনেজুয়েলার নেতা মাদুরোর ধরে নেওয়ার ঘটনা। সেই অভিযান দেখিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সীমান্ত, প্রাসাদ কিংবা নিরাপত্তা বলয় কোনো কিছুই চূড়ান্ত সুরক্ষা নয়। ইরানের হার্ড লাইনাররা এখন ভাবছে আজ মাদুরো কালকে খামেনি। এই আশঙ্কা থেকে পরজগদ্দির বক্তব্য, এটি শুধু হুমকি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। বার্তা পরিষ্কার, তোমরা যদি আমাদের ঘরে আগুন লাগাও, আমরা তোমাদের ঘরে ঢুকবো। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল। দুই দেশই ইরানের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে নজরদারিতে রাখছে। ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে। ট্রাম্পের কড়া অবস্থান সেই আশঙ্কাকে আরও জোরালো করেছে। অন্যদিকে খামেনি বিক্ষোভকারীদের CIA প্রশিক্ষিত এজেন্ট বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায় এই আন্দোলন একটি বিদেশি ষড়যন্ত্র, যার লক্ষ্য 1979 সালের বিপ্লবকে ধ্বংস করা। ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরান। আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের 100টিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েল সহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের এনিমি অফ গড হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এদিকে খামেনি বিক্ষোভকারীদের একদল দুষ্কৃতিকারী বলে অভিহিত করেছেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতেই তারা এই আন্দোলন করছে।